যুদ্ধবিগ্রহের ইতিহাস জানতে ভালোবাসে অথচ গ্ল্যাডিয়েটরদের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। রোমান এম্পায়ার এবং রোমান রিপাবলিকের সুপরিচিত এই যোদ্ধারা লড়াইয়ে লিপ্ত হতো নিজেদের সাথে, লড়াই করত বাঘ, সিংহ, হাতির মতো পশুদের সাথেও। এটা মূলত দ্বৈত যুদ্ধ, ডু অর ডাই গেম। অবশ্য সব ক্ষেত্রে নয়। প্রাচীন রোমান সাম্রাজ্যে দোষী সাব্যস্ত অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি কিংবা কৃতদাসদের জোর করে গ্ল্যাডিয়েটর বানানো হতো। তখনকার সম্রাটদের বিনোদনের সবচেয়ে আকর্ষণের কেন্দ্র ছিল এই গ্ল্যাডিয়েটর। দর্শক, চলুন আজ আপনাদের সেই কাহিনী শোনাব। ল্যাটিন শব্দ গ্ল্যাডিয়েটর মানে হচ্ছে তরবারিওয়ালা মানব, যার উৎপত্তি গ্ল্যাডিয়াস বা সোর্ড অর্থাৎ তরবারি থেকে। গ্ল্যাডিয়েটর হচ্ছেন এমন একজন অস্ত্রধারী যোদ্ধা যিনি অন্য কোনো গ্ল্যাডিয়েটরের সঙ্গে লড়াই করে সাধারণ মানুষ ও রাজাদের আনন্দ দেন। এটি রোমান সাম্রাজ্যের প্রাচীন একটি রীতি। এই রীতি অনুসারে গ্ল্যাডিয়েটররা হাজার হাজার দর্শকের সামনে কেবল অন্য যোদ্ধার সঙ্গেই লড়াই করতেন এমন নয়, এর বাইরেও দাগী আসামি কিংবা হিংস্র বন্য প্রাণীদের সঙ্গেও লড়াই করতেন। গ্ল্যাডিয়েটররা প্রতিনিয়তই জীবন ও মৃত্যুর সম্মুখীন হতো। তারা তাদের নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়েই লড়াইয়ে নামত। একজন গ্ল্যাডিয়েটর অপরজনকে মেরে ফেলত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। যারা বেশি শক্তিশালী এবং জয়ী হতো তারা হয়ে যেত সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় গ্ল্যাডিয়েটর। অথচ তখনকার সমাজে তাদেরকে আইনি ও সামাজিক স্বীকৃতি দেয়া হতো না। রোমান সাম্রাজ্যের এই সাহসী বীর যোদ্ধাদের নিয়ে অনেক সত্যমিথ্যা, মিথ বা কাল্পনিক কাহিনী প্রচলিত রয়েছে। গ্ল্যাডিয়েটরদের সমাজ তেমন সম্মান না দিলেও তারা কিন্তু অনেক খ্যাতি অর্জন করেছিল। তাদের ছবি বিভিন্ন স্থানে ঝুলানো থাকতো। বাচ্চারা তাদের অর্জনগুলো নিয়ে খেলতো। এমনকি আজকের আধুনিক যুগের মতো তারাও পণ্যের প্রচার করত। এবং আধুনিক যুগের মতোই তখনকার মেয়েরাও গ্ল্যাডিয়েটরদের প্রেমে হাবুডুবু খেত। স্যামনাইটরা ছিল ইতিহাসের একদম শুরুর দিককার গ্ল্যাডিয়েটর। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে রোমানদের কাছে স্যামনিয়ামের পরাজয় ঘটলে রোমে আগমন ঘটে তাদের। রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসা গোত্রগুলো থেকে ধরে আনা লোকদের সঙ্গে লড়াই হতো স্যামনাইটদের। এ থেকেই গ্ল্যাডিয়েটর যুদ্ধের শুরু। সাধারণত গ্ল্যাডিয়াস, স্টুটাম, অক্রিয়া এবং পালকশোভিত হেলমেট থাকত স্যামনাইটদের। এছাড়া আর্মগার্ড ও লেগ প্যাড তো থাকতই। অন্যান্য গ্ল্যাডিয়েটরদের মতো অনেক রোমান সম্রাটও গ্ল্যাডিটোরিয়াল গ্রাউন্ডে নিজেকে উপস্থাপন করেছেন। লড়াইয়ের আয়োজন করে জনগণকে বিনোদন দেওয়ার মাধ্যমে নিজেদেরও জনপ্রিয় করে তুলতেন এবং কোনো কোনো রোমান সম্রাট সেরা গ্ল্যাডিয়েটর হিসেবে ইতিহাসেও স্থান করে নিয়েছেন। ব্যবহৃত অস্ত্র, বর্মের নমুনা আর পারস্পরিক দৈনন্দিন অবস্থার বিচারে গ্ল্যাডিয়েটররা নানা ভাগে বিভক্ত ছিল। এমনই একটি গ্ল্যাডিয়েটর জাতি বেস্টিয়ারি। এই নামকরণের কারণ প্রাচীন রোমে অন্য গ্ল্যাডিয়েটরদের মতো বেস্টিয়ারিরা মানুষের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হতো না। এরা হিংস্র পশুদের সঙ্গে লড়াই করত। আর বিস্ট মানে হচ্ছে পশু, তাই এই নামকরণ। নিজেদের ধন দৌলতের প্রদর্শন ও জনতার বাহবা কুড়ানোর জন্য এককালে রোমের অ্যাম্পিথিয়েটার ও কলোসিয়ামগুলোতে আফ্রিকা ও এশিয়া থেকে ধরে আনা বাঘ, ভালুক, সিংহ কিংবা হাতির সঙ্গে মানুষের লড়াইয়ের আয়োজন করতেন তৎকালীন রোমান সম্রাট ও সিনেটররা। আর দুর্ভাগা সেই মানুষদেরই বলা হতো বেস্টিয়ারি। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কার্পোফোরাস। বিনা অস্ত্রে অর্থাৎ খালি হাতে 20টি প্রাণীকে পরাস্ত করে বীরত্বের অসাধারণ নজির স্থাপন করেছিলেন তিনি। গ্ল্যাডিয়েটরদের আরেকটি দল হচ্ছে নক্সি। রোমান ইতিহাসে নক্সিদের সম্পর্কে বলা হয়েছে তারা নিচু জাতি, তাই তাদের মানুষ হিসেবেই গণ্য করা হতো না। দুর্ভাগা এই নক্সিদের মাঝে ছিল খ্রিস্টান, ইহুদি, সেনাবাহিনী ত্যাগ করা কোনো সেনা, বিদ্রোহী ও খুনিরা। নির্মমভাবে মৃত্যুবরণ করে দর্শকদের আনন্দ দেওয়াই ছিল তাদের একমাত্র নিয়তি। তাদের এরেনায় ছেড়ে দেওয়া হতো তীরন্দাজের সামনে। কখনো নক্সিদের প্রতিপক্ষ হিসেবে আসতো ঘোড়সওয়ারের দল, কখনো আবার তাদের এমন হেলমেট পরিয়ে দেওয়া হতো যাতে চোখের জায়গাটাও বন্ধ থাকতো। ফলে দর্শকরা যেভাবে বলতো সেভাবেই চলতে চলতে মারা যেত এই হতভাগারা। আরেক ধরনের গ্ল্যাডিয়েটর হলো
রিটায়ারিয়াস। তাদের সাজসজ্জা হতো অনেকটা জেলেদের মতো। প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার সময় তাদের হাতে থাকত জাল, ত্রিশূল, পুঁজি ইত্যাদি। রোমান সেনাদের মতো সজ্জিত গ্ল্যাডিয়েটরদের বলা হতো প্রভোকেটর, আর প্রতিপক্ষ হিসেবে থাকত অন্য আরেকজন প্রভোকেটর। তাদের বিশেষত্ব হল প্রভোকেটররা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ সিলেক্ট করে নিত। ভয়ানক থামস ডাউন। থামস ডাউন মানেই হেরে যাওয়া গ্ল্যাডিয়েটরদের নিশ্চিত মৃত্যু। যখন কোনো গ্ল্যাডিয়েটর মারাত্মক আহত হয়ে যেত এবং সে তার অস্ত্র নিচের দিকে ফেলে দিয়ে পরাজয় স্বীকার করে নিত, সে সময় দর্শকরা তার ভাগ্য নির্ধারণ করত। আর যদি কলোসিয়ামের মধ্যে সম্রাটের উপস্থিতিতে খেলাটি হতো, তাহলে সম্রাট যা বলতেন তাই করা হতো হেরে যাওয়া গ্ল্যাডিয়েটরের সঙ্গে। সম্রাট যদি থামস ডাউন বা বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে নির্দেশ করতেন, তাহলে ওই যোদ্ধাকে মেরে ফেলা হতো। আবার সাদা রুমাল নাড়ানো হলে সেই গ্ল্যাডিয়েটর মৃত্যুর হাত থেকে বেঁচেও যেত। গ্ল্যাডিয়েটর যোদ্ধারা সবসময় যে মরার জন্য প্রস্তুত হয়ে লড়াই করত তা কিন্তু না। কিছু কিছু লড়াইয়ে প্রতিপক্ষের মৃত্যুই ঘটবে এমনটা ছাড়াও ম্যাচ অনুষ্ঠিত হতো। প্রাচীন রোমানরা বিশ্বাস করত মৃত্যুর পর মৃতদেহের সামনে রক্ত ঝরালে মৃতের আত্মা পরিত্রাণ লাভ করে এবং মুক্তি পায় শাস্তি থেকে। আর তাই অভিজাত সম্প্রদায়ের কারো মৃত্যু ঘটলে সম্রাটের আদেশে আয়োজিত হতো এই বীভৎস খেলা। সম্রাট জুলিয়াস সিজারের রাজত্বকালে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে এটি। সম্রাট নিজেও মৃত পিতা ও কন্যার অন্ত্যেষ্টিক্রিয়ায় 100 যোদ্ধার এক সুবিশাল লড়াইয়ের আয়োজন করেন। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত গ্ল্যাডিয়েটর মানা হয় স্পার্টাকাসকে। একজন বীর গ্ল্যাডিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়ার আগে দারিদ্র্যের জীবন কাটাতে হয়েছে তাকে। গ্ল্যাডিয়েটর হওয়ার আগে তিনি ছিলেন একজন থ্রাসিয়ান সৈনিক, যাকে রোমান সৈন্যরা বন্দি করে দাস হিসেবে বিক্রি করে দেয়। লেন্টুলাস বাটাইটাস নামের এক লোক তৎকালে ক্যাপুয়া নামের একটি গ্ল্যাডিয়েটর স্কুল পরিচালনা করতেন। তিনি সর্বপ্রথম স্পার্টাকাসের ভিতর একজন গ্ল্যাডিয়েটর হওয়ার অমিত সম্ভাবনা খুঁজে পান। ফ্ল্যাম্মা ছিলেন মূলত একজন সিরিয়ান গোলাম বা কৃতদাস, কিন্তু ইতিহাসে তার খ্যাতি একজন বীর যোদ্ধা হিসেবেই। মাত্র 30 বছর বয়সে মারা গেলেও গ্ল্যাডিয়েটর হিসেবে তার রয়েছে অসাধারণ রেকর্ড। 30 বছরের ছোট্ট জীবনে গ্ল্যাডিয়েটর হিসেবে তিনি 34টি যুদ্ধ করেন, যার ভেতর 21টিতে জয়লাভ, 9টি ড্র হয় এবং পরাজিত হন মাত্র 4টিতে। এর ভিতর তিনি 4 বার রুডিস লাভ করেন। যখন একজন গ্ল্যাডিয়েটরকে রুডিস দেওয়া হয়, তার মানে সেই গ্ল্যাডিয়েটর আর কারো গোলাম নয়, সে অন্যান্য রোমানবাসীর সঙ্গে বাকি জীবন মুক্তভাবে বসবাস করতে পারবেন। কিন্তু ফ্ল্যাম্মা এই রুডিস নিতে অস্বীকার করেন, তাই তিনি মৃত্যুর আগ পর্যন্ত একজন গ্ল্যাডিয়েটর হিসেবে ফাইট করে গেছেন। অধিকাংশ গ্ল্যাডিয়েটরই রোমান নাগরিকত্বের বাইরে ছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিনে আনা দাসদের গ্ল্যাডিয়েটর বানানো হতো, কিন্তু মার্কুস অ্যাটিলাস এক্ষেত্রে একেবারেই আলাদা। অ্যাটিলাস যদিও জন্মসূত্রে একজন রোমান নাগরিক ছিলেন, তবুও তিনি গ্ল্যাডিয়েটর স্কুলে যোগ দেন তার জীবনের খরুচে স্বভাবের জন্য। ব্যক্তিগত জীবনে অ্যাটিলাস ঋণে জর্জরিত হয়ে পড়েন, আর সেই ঋণ থেকে বাঁচার জন্যই নিজেকে একজন গ্ল্যাডিয়েটর হিসেবে গড়ে তোলেন অ্যাটিলাস। রোমান ইতিহাস অনুযায়ী পুরুষদের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করত রক্তক্ষয়ী এই খেলায়। তারাও পারদর্শী ছিল এই হিংস্র প্রাণীদের সঙ্গে বীভৎস যুদ্ধে। অংশ নিয়েছে অসংখ্য রণে হিংস্র প্রাণীদের বিপক্ষে। ঐতিহাসিকদের মতে প্রথম শতাব্দীর শুরুর দিকে নারী যোদ্ধারা মেতে ওঠে এই খেলায়। হিংস্র মনোভাব নিয়ে আজন্ম যুদ্ধ করা গ্ল্যাডিয়েটরদের ভিতরও ছিল ভ্রাতৃত্ববোধ, ছিল একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও মমত্ববোধ। সেখান থেকে ধীরে ধীরে গড়ে ওঠে গ্ল্যাডিয়েটরদের একটি সহযোগী ইউনিয়ন। আহত গ্ল্যাডিয়েটরদের সেবা শুশ্রূষা ও নিহতদের যথাযোগ্য মর্যাদায় কবর দেওয়া ছিল এই ইউনিয়নের অন্যতম কাজ। এছাড়াও মৃতের স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের দায়িত্বও নিত তারা। অদম্য সাহসী গ্ল্যাডিয়েটর যোদ্ধারা আদিম রোমান সাম্রাজ্যের এক অপ্রতিরোধ্য ঐতিহাসিক চরিত্র। তাদের প্রকৃত পরিচয় তারা লড়াকু, দুরন্ত ও বীরত্বপূর্ণ দুঃসাহসী মানব। তাই চাঞ্চল্যকর মুভি সিরিজের চিত্তাকর্ষক ভিএফএক্সের ছোঁয়ায় তাদের প্রকৃত ইতিহাসে যেন মরীচিকার আবরণ না পড়ে, যেন বিকৃত না হয় তাদের সত্য ঘটনা। সর্বত্র ছড়িয়ে পড়ুক কেবল রোমাঞ্চকর সেসব গল্পের নিখাত বর্ণনা।
দর্শক, এই ছিল গ্ল্যাডিয়েটরদের ইতিহাস ও বীরত্ব গাথা নিয়ে আমার আজকের কন্টেন্ট। যদি ভালো লাগে তাহলে আমার মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত দিন। সবাইকে ধন্যবাদ।